দেখো, আমি যদি বলি ছেলেটির জল হইতে আতঙ্ক হয়েছে, ছেলেটি খুঁজতে খুঁজতে লোকের আলয় খুঁজে পেল, ছেলেটি বিদ্যার আলয়ে গেল। শুনতে কেমন খারাপ লাগছে না? ভালো লাগছে? নিশ্চয়ই ভালো লাগছে না। আমি যদি বলতাম ছেলেটির জলাতঙ্ক হয়েছে, জল হইতে আতঙ্ক না বলে আমি যদি বলতাম জলাতঙ্ক হয়েছে, কত সুন্দর লাগতো। ছেলেটি বিদ্যার আলয়ে গেছে না বলে যদি বলতাম ছেলেটি বিদ্যালয়ে গেছে, বিদ্যার আলয় না বলে বিদ্যালয়, তাহলে কি শুনতে ভালো লাগতো না? ছেলেটি খুঁজতে খুঁজতে লোকের আলয় খুঁজে পেল না বলে খুঁজতে খুঁজতে লোকালয় খুঁজে পেল, শুনতে খুব ভালো লাগতো না? এটাই হচ্ছে সমাস। অর্থাৎ একাধিক পদ, লোকের আলয় না বলে লোকালয়। জল হইতে আতঙ্ক, একাধিক পদ না বলে এক পদে পরিণত করলাম জলাতঙ্ক। একাধিক পদকে এই ছোট করে বলা, এই ছোট করে বলাটাকেই বলা হয় সমাস। সমাসের সংজ্ঞাটা কি? পরস্পর অর্থ সম্পর্কিত একাধিক পদকে এক পদে পরিণত করাকে সমাস বলে। আজকে সমাস কিন্তু আমরা শিখবো খুব জলের মতো করে, যা কোনোদিনই আর তোমরা ভুলবে না। আমি সমাস শিখতে গেলে যে জিনিসগুলো তোমাদের খুব প্রয়োজন, আগে সেগুলো বোর্ডে শেখাই। এবং তোমরা বোর্ডে আমি যখন করব তখন তোমরা খাতা পেন নিয়ে বসবে এবং এই বোর্ডের যে বোর্ড ওয়ার্কটা করবো সেটা তোমরা কিন্তু খাতায় তুলে নেবে। এবং আমি বলছি কয়েকটা পর্ব ধরে ধরে সমাসের 9 প্রকার আমি এমনভাবে শিখিয়ে দেব, তোমাদের সমাস নিয়ে আর কোনোদিন কোনো প্রশ্ন চিহ্ন থাকবে না। আমি প্রথমে হেডিং করলাম সমাস। দেখো, এই সমাস কথার অর্থ কি? সংক্ষেপ করা বা সংক্ষেপিত। সমাস মানে কি? একাধিক পদকে ছোট করা, পদে পদে মিলন ঘটে। পদে পদে মিলন ঘটলে সমাস হয়। যেমন বর্ণে বর্ণে মিলন ঘটলে কি হয়? সন্ধি হয়। এখন আমি বললাম বিদ্যার আলয়, তুমি ছোট করে কি বলবে? বিদ্যালয়। বোঝা গেছে? এই ছোট করে বলাটাকে কি বলা হচ্ছে? সমাস। এখন জানতে হবে এই যে টোটাল একটি লাইন লিখলাম এর মধ্যে সমাসের কে কি নাম নিয়েছে। আমি এই যে ছোট করে বললাম এটাকে বলা হয় সমাসবদ্ধ পদ। সমাসবদ্ধ পদ। এর আরেকটা নাম সমস্ত পদ। তোমরা পারলে খাতায় লেখো। এরপরে দেখো, এই বিদ্যালয়কে বড় করে যখন বলেছিলাম, একটু ভেঙে বলেছিলাম, তখন বলেছিলাম কি? বিদ্যার আলয়। এই যে টোটাল বাক্যটাকে পেলাম, এই যে বাক্য, এই বাক্যটাকে বলা হয় ব্যাস বাক্য। ব্যাস বাক্য। এর অথবা নাম হচ্ছে বিগ্রহ বাক্য। বিগ্রহ বাক্য। ক্লিয়ার? এই ব্যাস বাক্যের এই প্রথম একটা পদ, শেষের একটি পদ, এটাকে আমরা বলি পূর্বপদ, এটাকে বলি পরপদ। এই পূর্বপদ পরপদ এরা একত্রিতভাবে এদের এক নামে ডাকা হয়, সেটাকে বলা হয় সমস্যমান পদ। তাহলে এখানে একটা স্ট্রাকচার কিন্তু আমরা বুঝলাম, সেটা কি? ছোট করে বলাটাকে সমাস বলে, একাধিক পদ যখন এক পদে পরিণত হয় তখন সেটি সমাস হয়। এই ছোট করা পদটিকে আমরা বলি সমাসবদ্ধ পদ। আর যে ভাঙলাম যে বাক্যটি, সেই বাক্যটিকে বলা হয় ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। এই বিগ্রহ বাক্যের প্রথম পদটিকে পূর্বপদ, পরের পদটিকে পরপদ, এর একটা অথবা নাম আছে, সেটাকে বলা হয় উত্তর পদ। এই যে বিষয়গুলো আগে তোমরা বুঝে নাও। এবার তোমাদের প্রশ্ন হবে এগুলো কি কাজে লাগবে। অ্যাকচুয়ালি তোমাদের একটি বাক্য দেওয়া হবে, তার মধ্যে একটি সমাসবদ্ধ পদ থাকবে, সেটাকে ব্যাস বাক্যে পরিণত করে সমাসের নাম লিখতে হবে। এই একটা প্রসেস। সেকেন্ড কি? তোমাদের একটি সমাসবদ্ধ পদ দেওয়া হলো, সেই সমাসবদ্ধ পদটা সরাসরি তুমি ব্যাস বাক্যে পরিণত করে সমাসের নাম লিখলে। কিংবা তোমাকে একটা ব্যাস বাক্য দেওয়া হলো, বলা হলো সমাসবদ্ধ পদ কি সেটা লেখো এবং কোন সমাস সেটি লেখো। এটা গেল। আর এবারে মাধ্যমিক লেভেলে যদি চলে আসি তাহলে কিন্তু তোমাদের সমাস থেকে শুধু ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করতে দেবে না, এর সঙ্গে সঙ্গে তোমাকে পূর্বপদ কাকে বলে, পরপদ কাকে বলে, ব্যাস বাক্য কাকে বলে, ব্যাস বাক্যের অপর নাম কি,
সমাসবদ্ধ পদ কাকে বলে, সমাসবদ্ধ পদের অপর নাম কি, এই সংজ্ঞাগুলো অর্থাৎ সমসমান পদ কাকে বলে, সমসমান সহায়ক পদ কাকে বলে, এগুলোও কিন্তু তোমাকে জানতে হবে। কাজেই আমি এখানে এই স্ট্রাকচারের মধ্যে দিয়ে প্রত্যেকটা ডেফিনেশনটাও তোমাদের একটু একটু করে বলি, তোমরা খাতায় লিখে নাও। আমরা এই যে এক্সাম্পলটা দিয়েছি, এই এক্সাম্পলের জায়গা থেকে যদি আমরা আর একটা উদাহরণ নিয়ে আরেকটু বুঝি তাহলে কেমন হতে পারে। ধরো আমি নিলাম বাবা ও মা সমান বাবা মা। তাহলে ভালো করে দেখো, এই যে বাক্যটা পেলাম, এই বাক্যের মধ্যে এই ছোট করা পদটাকে আমরা কি বলবো? সমাসবদ্ধ পদ। কি বলবো? সমাসবদ্ধ পদ। এর আর এক নাম কি? সমস্ত পদ। তাহলে সমাসবদ্ধ পদ কাকে বলে? ব্যাস বাক্যকে ছোট করলে বা সংক্ষেপিত করলে সেই পদটি বা যে পদটি পাওয়া যায় তাকে বলা হয় সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ। ক্লিয়ার? এবার এই যে বাক্যটা পেলাম, এই বাক্যটাকে আমরা কি বললাম? ব্যাস বাক্য। দেখো ব্যাস বাক্য কাকে বলে, ডেফিনেশনটা যদি দেখি, সমাসবদ্ধ পদকে ভাঙলে যে বাক্য পাওয়া যায় তাকে বলা হয় ব্যাস বাক্য। ঠিক তেমনি ভাবে কি বলেছিলাম, ব্যাস বাক্যকে সংক্ষেপিত করলে, ছোট করলে যে পদটি পাওয়া যায় তাকে বলা হয় সমাসবদ্ধ পদ। ক্লিয়ার? এখন তোমাদের প্রশ্ন হতে পারে এর মধ্যে পূর্বপদ আর পরপদ কোনটি? দেখো এই যে সমাসবদ্ধ পদ রয়েছে, এই সমাসবদ্ধ পদের প্রথম পদটি পূর্বপদ, সমাসবদ্ধ পদের পরের পদটি উত্তরপদ বা পরপদ। তাহলে পূর্বপদ কাকে বলে? সমাসবদ্ধ পদের প্রথম পদকে পূর্বপদ বলে, সমাসবদ্ধ পদের পরের পদকে পরপদ বা উত্তরপদ বলে। এই জায়গায় দেখো বিদ্যালয়, এর মধ্যে দুটি পদ আছে, বিদ্যা আর আলয়। বিদ্যা হচ্ছে পূর্বপদ, আলয় হচ্ছে পরপদ। ক্লিয়ার? এখন তোমাদের প্রশ্ন হবে যে এই ব্যাস বাক্য যখন আমরা করছি তার মধ্যে আমরা একটা ও পেলাম, এখানে কোনো পদ পাইনি, এখানে পূর্বপদ আর পরপদ পেয়েছি, কিন্তু এখানে তো একটা ও পেয়েছি। আবার হয়তো বললাম জল হইতে আতঙ্ক সমান জলাতঙ্ক। দেখো এই যে ব্যাস বাক্য পেলাম, এই ব্যাস বাক্যের মধ্যেও জল একটি পদ, আতঙ্ক একটি পদ, আরেকটু অতিরিক্ত পদ হইতে পেলাম, তাহলে সেই পদটির নাম কি? দেখো এই জলাতঙ্ক অর্থাৎ সমাসবদ্ধ পদ যতগুলো লিখছি তার মধ্যে করে দুটো করে পদ আছে। জলাতঙ্কে কি আছে? জল, আতঙ্ক। তার প্রথম পদটাকে আমরা পূর্বপদ বলবো, পরের পদটাকে পরপদ বলবো। সেই অর্থে জল পূর্বপদ, আতঙ্ক পরপদ। এটি তো ক্লিয়ার? আর অতিরিক্ত যে পদগুলো আসবে সেগুলোকে বলবো সমসমান সহায়ক পদ, কারণ পূর্বপদ আর পরপদ একত্রে কি পদ? সমসমান পদ। এই যে পূর্বপদ এবং উত্তরপদ বা পরপদ একত্রে কি নামে পরিচিত? সমসমান পদ। এছাড়া যে পদগুলো থাকবে, এই যে ও একটা পদ আসলো, এখানে হইতে একটি পদ আসলো, এগুলোকে আমরা কি বলবো? সমসমান সহায়ক পদ। সমসমান সহায়ক পদ। ক্লিয়ার? তাহলে টোটাল স্ট্রাকচার কি আসলো? সমাস কাকে বলে? বাক্যস্থিত একাধিক পদকে এক পদে পরিণত করার নাম সমাস। ক্লিয়ার? সমাস শিখতে গেলে কোন পরিভাষাগুলো শেখা দরকার? সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ, পূর্বপদ, পরপদ, এই টোটাল বাক্যটাকে বলা হয় ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। সমসমান পদ, সমসমান সহায়ক পদ। ক্লিয়ার? তাহলে মোদ্দা কথা কি আসলো? এরকম একাধিক পদ থাকবে, ছোট করে এক পদে পরিণত করলেই সেটি সমাস হবে। তাহলে সমাস কথার অর্থ কি? সংক্ষেপিত বা সংক্ষেপ। ক্লিয়ার? এই সমাস 9 প্রকারের। সেই 9 প্রকার আমি বোর্ডে নাম লিখে দিচ্ছি, তোমরা খাতায় পরপর তুলে নাও। আমি এপিসোড ধরে ধরে প্রত্যেক পর্বে একটি একটি করে সমাস অর্থাৎ 9টি সমাস 9 দিনে শেষ করব। এবং তোমরা যদি পরপর অবজারভেশন করো এবং ফলো করো, দেখবে সমাস নিয়ে 9 দিন পরে আর কোনো সমস্যা থাকবে না। সমাস শিখতে কিন্তু 6 মাস লাগে না। আমি কিন্তু একদিনে বোর্ডে সমস্ত কাজটা করে দিতে পারি, কিন্তু সেটা হয়তো হাফ ঘন্টা থেকে 45 মিনিট 1 ঘন্টা লেগে যাবে। ধৈর্য নেই যে এত সময় ধরে আমি এই ভিডিওটা দেখব। কাজেই আমি ছোট ছোট পার্টে যদি তোমাকে শেখাই, তুমি আরো সুন্দর করে শিখতে পারবে। যদি আজকের এই যেটুকু শেখালাম এর মধ্যে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে ইনবক্স করো, আর না হলে আমি এখানে একটা নাম্বার লিখছি, এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপও করতে পারো। 97
32185352। এটা এই নাম্বারে যদি তুমি হোয়াটসঅ্যাপ করে দাও যে আমার এই প্রশ্ন আছে, আমি অবশ্যই তোমার উত্তর পাঠিয়ে দেবো। তাছাড়া তুমি সরাসরি ফোনও করতে পারো, কোনো সমস্যা নেই। আর সেই সঙ্গে বলে রাখি যে বিপ্লব স্যার হঠাৎ করে এই নতুন চ্যানেলে কেন কাজ করছে, আগের শিক্ষাব্রতী চ্যানেলটা কি হলো। তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে শিক্ষাব্রতী চ্যানেলের একটি সমস্যা চলছে, রিকভারি করার চেষ্টা চলছে, কারণ ওর জিমেল পাসওয়ার্ডটা আমি ভুলে গেছি, 2 স্টেপ ভেরিফিকেশন করানো ছিল। তাই এখন যখনই ফরগেট পাসওয়ার্ড দিচ্ছি, পরবর্তী ক্ষেত্রে ওই ওটিপিটা চলে আসছে 2 স্টেপ ভেরিফিকেশানে এবং অটোমেটিক নিয়ে নিচ্ছে। পরের স্টেপে গিয়ে যে জিমেলটা রিকভার করতে চাচ্ছি সেই জিমেলেই একটা ওটিপি দিচ্ছে। তা আমি তো সেটাই রিকভার করতে চাচ্ছি, তাহলে সেখানে আমি পাবো কি করে? এইটা যদি কোনো টেক চ্যানেলের ভাই বা বোন কেউ যদি দেখে থাকো, বা তোমাদের কেউ নিকট কেউ থাকে যে যারা টেক চ্যানেল চালায় এবং তারা এগুলো জানে, অবশ্যই আমাকে একটু হেল্প করো, তাহলে আমি শিক্ষাব্রতী চ্যানেলটাকে ফিরিয়ে নিয়ে আসতে চাই। এবার আসি এই সমাসের যে 9 প্রকার, সেটা আমি বোর্ডে লিখছি, তোমরা খাতায় তুলে নাও। সমাসের 9 প্রকারের প্রথম প্রকারের নাম দ্বন্দ্ব সমাস। বানানগুলো দেখবে, দ দন্ত নয় দয় ব, দ্বন্দ্ব সমাস। দ্বিতীয় যে প্রকার তাকে বলা হবে দ্বিগু সমাস, দয় বাই রস্যি গয় রস্যু, দ্বিগু সমাস। নাম্বার 3 তৎপুরুষ সমাস। নাম্বার 4 কর্মধারয় সমাস। বানানটা দেখবে কর্ম ধারয়, কর্মধারয় নয় কিন্তু, কর্মধারয় সমাস। বহুব্রীহি সমাস, বহুব্রীহি সমাস। নেক্সট অব্যয়ীভাব সমাস। নেক্সট নিত্য সমাস। নেক্সট বাক্যাশ্রয় সমাস। অ্যাট লাস্ট অলপ সমাস। ওকে, এই 9 প্রকার সমাস তোমাকে শিখতে হবে। আমি পর্ব ধরে ধরে একটি একটি সমাস করে করে তোমাদের টোটাল সমাসের এই 9 প্রকারকে সুন্দর করে তৈরি করে দেব। যারা মাধ্যমিক স্টুডেন্ট আছো তারা অবশ্যই সমাসের পার্টটা খুব সুন্দর করে সেকেন্ড ইউনিটে কাজে লাগাতে পারবে, তাছাড়া টেস্ট এবং অ্যানুয়াল এক্সামে কাজে লাগাতে পারবে। আর যারা চাকরি বাকরির জন্য খাটাখাটনি করছো এবং যারা আমার সিনিয়র হবে না, হয়তো তারা 18 বছর ক্রস করে গেছে, এখন কলেজে পড়ছো, তাদের আমি আপনি সম্বোধন করে বলছি। যারা বিভিন্ন চাকরি বাকরি খাটছেন তাদের জন্য কিন্তু খুব অপরিহার্য একটি বিষয়, সেটি হচ্ছে সমাস। অন্তর থেকে সমাসটা শেখা গেলে তাহলে কিন্তু সমাস নিয়ে কোনো প্রশ্নচিহ্ন থাকবে না। শুধু তাই নয়, ব্যাকরণের প্রত্যেকটি পার্ট অন্তর থেকে শিখতে হবে, অস্থি মজ্জার মধ্যে ঢোকাতে হবে। তাহলে ব্যাকরণের মতন ইজি পার্ট আর কিছু নেই। শেখার প্রসেসটা সব থেকে ভালো, এটা কিন্তু অবলম্বন করতে হবে। আর সেখানে কিন্তু বিপ্লব স্যার নিশ্চয়ই এই আপনাদের সমাসটাকে খুব সুন্দর করে শিখিয়ে দিতে পারবে। শুধু সমাস বলে না, ব্যাকরণের প্রত্যেকটা পার্ট নিয়ে যে ভিডিওগুলো পরপর পরপর আসবে এই নতুন চ্যানেলে, অবশ্যই কিন্তু আপনি ফলো রাখুন। আর তার সঙ্গে সঙ্গে ছোট ভাই বোনে যারা স্কুল বিলং করছো, তাদের কিন্তু প্রত্যেকটা ব্যাকরণ পার্ট এইভাবে করতে হবে। তো নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করো, আমি খুব খুশি হব। সেই সঙ্গে অবভিয়াসলি তোমরা ক্লাসের পড়া, ক্লাস 8, 9, 10, 11, 12 প্রত্যেকটি সাবজেক্ট অর্থাৎ আর্টস গ্রুপের বাংলা, ইতিহাস, ভূগোল কিন্তু ফলো করবে। এখানে সাজেশন পাবে, প্রত্যেকটা পার্ট ধরে ধরে পড়ানো হবে এবং তোমাদের ভবিষ্যতের উন্নতি প্রকল্পে শিক্ষাব্রতী তথা বিপ্লব বিশ্বাস এই চ্যানেল কিন্তু পাশে থাকবে, কথা দিচ্ছে। টাটা। নেক্সট পর্বে কিন্তু দেখা হচ্ছে। এটি কিন্তু প্রথম পর্ব শেষ হলো, দ্বিতীয় পর্বে আমরা দ্বন্দ্ব সমাস নিয়ে ফিরে আসছি।